কোনো নির্বাচনে রাজনৈতিক লড়াইটা হয় রাজনৈতিক দলগুলোর মধ্যে। ভোটের লড়াই, অনেক সময় জোটের লড়াইও আমরা দেখেছি, কিন্তু কোনো রাজনৈতিক দলের সঙ্গে কোনো প্রাইভেট কোম্পানির লড়াই নির্বাচনে হয় নাকি? এবারের নির্বাচনে নাকি সেরকমই হচ্ছে। তৃণমূল কংগ্রেসের অভিযোগ যে আইপ্যাক নামক ম্যানেজমেন্ট সংস্থাটির বিরুদ্ধে কেন্দ্রীয় এজেন্সি যা যা করছে তা আসলে রাজনৈতিকভাবে তৃণমূল কংগ্রেসকে দুর্বল করার জন্য করছে, কারণ তৃণমূল কংগ্রেসের যে পলিটিক্যাল অ্যাক্টিভিটিস তার সঙ্গে আইপ্যাক অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে আছে। আইপ্যাককে আঘাত করতে পারলে তৃণমূল কংগ্রেসের স্ট্র্যাটেজি বিঘ্নিত হবে, নির্বাচনের আগে তৃণমূল কংগ্রেস একটু বিড়ম্বিত হবে, ভুলভাল অবস্থানে পড়বে, সঠিক লড়াইটা লড়তে পারবে না। তাদেরকে দুর্বল করার জন্য এই পদক্ষেপ করা হচ্ছে। ভিনেশ চান্ডল, যাকে দিল্লি থেকে গ্রেপ্তার করেছে ইডি, তিনি আইপ্যাকের একজন কর্ণধার, একজন ডিরেক্টর। তার সঙ্গে পশ্চিমবঙ্গে যে আইপ্যাক কাজ করে তার যোগাযোগ যে খুব ঘনিষ্ঠ ছিল একথা পরিষ্কার বলা যাবে না। তিনি মোটেই পশ্চিমবঙ্গে অ্যাক্টিভিটিসের সঙ্গে জড়িত ছিলেন না, এখনো পর্যন্ত আমি যতটুকু জানতে পেরেছি, কিন্তু তিনি আইপ্যাকের লোক। ফলে তিনি গ্রেপ্তার হওয়ার পর সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ উগরে দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আইপ্যাক তৃণমূল কংগ্রেসের সঙ্গে ঠিক কতটা জড়িয়ে আছে, কিভাবে জড়িয়ে আছে, তার একদম হাঁড়ির খবর আপনাদের সামনে এনে দিতে না পারলেও আমি আমার তরফ থেকে চেষ্টায় যেটুকু খবর পেয়েছি বা যেটুকু বুঝতে পেরেছি আজকে আপনাদের সামনে রাখবো। কিন্তু তার আগে আর একটা বিষয় একটু আপনাদের সামনে আর একবার বলা দরকার। আমি আপনাদের এর আগে একবার বলেছিলাম যে তৃণমূল কংগ্রেস যেন ত্রেহস্পর্শে পড়েছে এই নির্বাচনের আগে। একে তো এসআইআরে ভোটার বাতিল হয়ে যাওয়া, তারপরে কেন্দ্রের এজেন্সিদের বিভিন্ন ভূমিকা, মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আরও বড় মাথা ব্যথার কারণ যেটা তৃণমূল কংগ্রেসের অভ্যন্তরীণ রাজনীতি। দলের ভেতরে অসন্তুষ্ট যে নেতা কর্মীরা রয়েছেন তাদের সামলানো এখন তাদের কাছে রীতিমতো মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। তার একটা সাম্প্রতিক ছবি সোমবার দিন চোখে পড়লো এবং সেটা আপনাদের সঙ্গে শেয়ার করতে চাইছিলাম। সিউড়িতে জনসভায় গিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। দেখুন সেখানকার ছবি। 3 প্রার্থী ওই অঞ্চলের 3টি কেন্দ্রের। মমতা বন্দ্যোপাধ্যায় তাদেরকে খুব কড়াভাবে কিছু বোঝাচ্ছেন। উল্লেখযোগ্য হচ্ছে তার মধ্যে কাজল শেখ রয়েছেন। কাজল শেখ এবং অনুব্রতর যে মিষ্টি মধুর সম্পর্ক বীরভূমে, এটা সবাই জানেন। মমতা বন্দ্যোপাধ্যায় ডাকলেন অনুব্রত মণ্ডলকে, এবং অনুব্রত মণ্ডল যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের সামনে নিজের অসন্তোষ ব্যক্ত করলেন এবং বাহাত ঝাড়া দিয়ে মুখ্যমন্ত্রীর মুখের সামনে তিনি সরে এলেন, এই ছবি বোধহয় কোথাও একটা স্পষ্ট করে যে এমনকি মমতা বন্দ্যোপাধ্যায়ও দলের ভেতরে যে পরস্পর বিরোধিতা, অসন্তোষ, তা পুরোপুরি ঠেকাতে পারছেন না। এখন দেখুন, আইপ্যাক এখানে খুব গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করে। এই মুহূর্তে তৃণমূল কংগ্রেস এবং আইপ্যাকের যা সম্পর্ক, কোনো রাজনৈতিক দল সাধারণভাবে নির্বাচনী লড়াইতে তার যে দলীয় সংগঠন তার উপরে নির্ভর করে, এবং শুধু নির্বাচনী লড়াই না, কোনো রাজনৈতিক দল যখন সরকারও গড়ে তখনও তার পলিটিক্যাল ইনপুটস তার দলীয় সংগঠন তাকে দেয়। যখন বামফ্রন্ট সরকার চলে গিয়েছিল ক্ষমতা থেকে, তৃণমূল কংগ্রেস 2011 নির্বাচনে জিতে সরকার গড়ে, তখন একটা আলোচনা হয়েছিল যে বুদ্ধদেব ভট্টাচার্য মুখ্যমন্ত্রী হিসেবে তার অনেক কিছু ছিল, কিন্তু যেহেতু তিনি একজন ভালো সংগঠক ছিলেন না, দলের ভেতরের যে নেটওয়ার্ক, পলিটিক্যাল নেটওয়ার্ক ইনসাইড সিপিআইএম, তিনি সেখান থেকে সঠিক তথ্য পাননি। ফলে একদম মাটিতে মানুষের ভেতরে কি প্রতিক্রিয়া হচ্ছে সেই তথ্য তার কাছে পৌঁছয়নি। কোনো রাজনৈতিক দল সরকারে থাকুক বা না থাকুক, তার মূল ইনফরমেশন ইনপুট আসে থেকে দলের যে সংগঠন রয়েছে সেই সংগঠন থেকে। কিন্তু তৃণমূল কংগ্রেস এই মুহূর্তে এককভাবে দলের সংগঠনের উপর আদৌ নির্ভরশীল কি? এখানেই আসে আইপ্যাকের গুরুত্ব। আইপ্যাক কেন এত সেন্সিটিভ তৃণমূল কংগ্রেসের জন্য? দেখুন, আইপ্যাক একটি ম্যানেজমেন্ট সংস্থা, এবং ভারতের রাজনীতিতে কোনো রাজনৈতিক দল তার রাজনৈতিক কর্মকাণ্ডের জন্য একটি পেশাদার ম্যানেজমেন্ট সংস্থাকে হায়ার করছে, এরকম উদাহরণ কিন্তু আমরা আগে দেখিনি। মানে এটা, এই কালচারটা, এই সংস্কৃতিটা শুরু হয়েছে 2014 লোকসভা নির্বাচনের আগে পরে।
এবং সেই সময় যে প্রথম এই ধরনের অর্গানাইজেশনের নাম পাওয়া যায় সেটা হচ্ছে সিটিজেন্স ফর অ্যাকাউন্টেবল গভর্নেন্স। এই সিটিজেন্স ফর অ্যাকাউন্টেবল গভর্নেন্সেই ফাউন্ডার ছিলেন প্রতীক জৈন, যিনি এখানে এই আইপ্যাকেরও ফাউন্ডার মেম্বার, এবং পশ্চিমবঙ্গে তিনিই মূলত ডিজিও, ডিরেক্টর জেনারেল অপারেশনস আইপ্যাকের। এই প্রতীক জৈনের বাড়ি এবং অফিসেই হানা দিয়েছিল ইডি এবং সেখানে মুখ্যমন্ত্রী পৌঁছে গিয়েছিলেন। এনিওয়ে, এই সিটিজেন্স অফ অ্যাকাউন্টেবল গভর্নেন্স থেকেই পরে বেরিয়ে এসে সে প্রশান্ত কিশোর বলুন, প্রতীক জৈন বলুন, আইপ্যাক তৈরি করেন এবং আইপ্যাকের ওপর তৃণমূল কংগ্রেসের নির্ভরতা বাড়ে 2019-এর লোকসভা নির্বাচনের পর। কারণ 2019-এর লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে বেশ বড়সড় সাফল্য পেয়েছিল বিজেপি, একসঙ্গে 19টা আসন, এবং সেই সময় তৃণমূল কংগ্রেসের সর্বোচ্চ স্তর অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তার উপরে মমতা বন্দ্যোপাধ্যায়, মূলত অভিষেক বন্দ্যোপাধ্যায়েরই, এটা অনেকে বলেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় মনে করেছিলেন যেরকম একটা ম্যানেজমেন্ট সংস্থার সাহায্য দরকার দলের, এবং সেখান থেকেই আইপ্যাক পশ্চিমবঙ্গে তার কর্মকাণ্ড শুরু করে এবং 2021-এর নির্বাচনের আগে তার সবথেকে বড় এবং বিখ্যাত ক্যাম্পেইন ছিল দিদিকে বলো। ইনফ্যাক্ট আইপ্যাক 2021-এর নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়কে বড় সাফল্য এনে দেয়, যেখানে বিজেপি 2019-এর লোকসভা নির্বাচনের সাফল্যের পর মমতা বন্দ্যোপাধ্যায়ের পুনর্নির্বাচিত হয়ে আসার সম্ভাবনা অনেকটাই কমিয়ে দিয়েছে, এরকম একটা ভাব, এরকম একটা ভাইব বাংলায় ছড়িয়ে দিতে পেরেছিল। কিন্তু শেষ পর্যন্ত 2021-এ মমতা বন্দ্যোপাধ্যায় সরকারে ফেরেন, যথেষ্ট সংখ্যায় আসন নিয়ে ফেরেন এবং তা আইপ্যাকের ওপর দলের নির্ভরযোগ্যতা আরও বাড়িয়ে দেয়। এরপর 2021-এর সাফল্যের পর মনে করে দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস পশ্চিমবঙ্গের বাইরে ডালপালা ছড়ানোর চেষ্টা করেছিল, তার পেছনেও ছিল আইপ্যাক, এবং সর্বভারতীয় দল হয়ে ওঠার যে চেষ্টা, অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস, তার জন্য মেঘালয়, ত্রিপুরা, গোয়ার নির্বাচনে তৃণমূল কংগ্রেসের যা যা অপারেশনস, যে প্রচেষ্টা, তা মূলত পরিচালিত হয়েছিল আইপ্যাকের মাধ্যমে। ইন্টারেস্টিং হচ্ছে, এর একটাও শেষ পর্যন্ত সফল হয়নি। 2022-এর মধ্যেই স্পষ্ট হয়ে গিয়েছিল যে অন্য রাজ্যে তৃণমূল কংগ্রেসের ডালপালা বিস্তার হতে আইপ্যাক যে ভূমিকা পালন করবে বলে দল ভেবেছিল, শেষ পর্যন্ত সেটা সম্ভব হয়নি, সেই সাফল্য আইপ্যাক পায়নি। এবং আবার মূলত 23-এর পর থেকেই আইপ্যাকের কর্মকাণ্ড পশ্চিমবঙ্গ কেন্দ্রিক হয়ে যায়, পশ্চিমবঙ্গের ওপর আইপ্যাক কনসেন্ট্রেট করতে শুরু করে। কিন্তু আইপ্যাক একটি বেসরকারি ম্যানেজমেন্ট সংস্থা, শুধু তৃণমূল কংগ্রেসকে নিয়ে আইপ্যাকের তো চলার কথা নয়, তার আরও ক্লায়েন্ট দরকার, অন্য রাজনৈতিক দল যাদের জন্য তারা ক্যাম্পেইন করবে এবং একইভাবে সাফল্য এনে দেবে। আইপ্যাক কি সে চেষ্টা করেনি? সে চেষ্টা করেছে। আইপ্যাক ওয়াইএসআর কংগ্রেসের হয়ে চেষ্টা করেছে আন্ধ্রে, আইপ্যাক দিল্লি নির্বাচনে পরে আম আদমি পার্টির হয়ে কাজ করেছে, কিন্তু না আম আদমি পার্টি সাফল্য পেয়েছে, না ওয়াইএসআর কংগ্রেস সাফল্য পেয়েছে, আর কোনো জায়গায় আইপ্যাকের হাতে কিন্তু সাফল্য আসেনি। কিন্তু পশ্চিমবঙ্গে যে সাফল্য তৃণমূল কংগ্রেসকে আইপ্যাক দিয়েছিল, তারপরে তৃণমূল কংগ্রেস এবং আইপ্যাকের সম্পর্ক ক্রমশ বেড়েছে এবং বাড়তে বাড়তে আজকে এই মুহূর্তে সাংগঠনিক স্তরেও তৃণমূল কংগ্রেসের কাছে আইপ্যাক অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনাদের বোঝানোর চেষ্টা করি যে কতটা এবং কেন। দেখুন, সব তথ্য সম্পূর্ণভাবে যাচাই করা সম্ভব নয়। আমার পরিচিত মানুষদের সঙ্গে কথা বলে, তৃণমূল কংগ্রেসের কিছু নেতার সঙ্গে, তাদের সঙ্গে আলোচনা করে, স্বাভাবিক কারণে আমি তাদের নাম আপনাদের সামনে করব না, এবং আইপ্যাকে কাজ করা দু একজন যাদের সঙ্গে আমার এ নিয়ে কথা হয়েছে, তাদের কাছ থেকে আমি যেটুকু আভাস পেয়েছি আমি শুধু আপনাদের সেটুকু দিতে চাই। দেখুন, বাংলায় আইপ্যাকের এই মুহূর্তে যা স্ট্রাকচার, একটা লিডারশিপ টিম কাজ করে, সেখানে অন্তত 20-25 জন আছেন, যারা প্রত্যেকে হাই এন্ড প্রফেশনাল, ম্যানেজমেন্ট প্রফেশনাল। তারা পুরো জিনিসটাকে নির্ধারণ করেন কিভাবে কি হবে না হবে, কিভাবে গোটা বিষয়টা পরিচালিত হবে। আর তার নিচে আছে ফিল্ড টিম, মিডিয়া টিম, পলিটিক্যাল ইন্টেলিজেন্স টিম, ডিজিটাল টিম, ক্যাম্পেইন স্ট্র্যাটেজি টিম, এমনকি লিগ্যাল কমপ্লায়েন্স, মানে আইনগত দিক দেখার জন্যও টিম আইপ্যাকের রয়েছে। এই প্রত্যেকটা টিমে 15 থেকে 20 জন করে সদস্য আছেন, এবং এই টিমগুলোর জেলা ভিত্তিক এমনকি ব্লক ভিত্তিক ইনচার্জ থাকে। ফিল্ড টিমের 2 থেকে 5 জন সদস্য যারা বিভিন্ন রাজনৈতিক নেতা, এমএলএ, এমপি, তৃণমূল কংগ্রেসের তাদের পার্টি অফিসগুলোতে বসেন এবং সেখান থেকে তারা অপারেট করেন। সেখানে কি হচ্ছে তার ইনপুট আইপ্যাক ওপরে চলে যায়, আবার আইপ্যাকের কোনো নির্দেশাবলী থাকলে তাদের মাধ্যমেই সেই নেতা, মন্ত্রী, এমএলএ, এমপি বা
পার্টি অফিস সেখানে পৌঁছয়। অর্থাৎ এতটাই একটা প্যারালাল সংগঠন আইপ্যাকের আছে তৃণমূল কংগ্রেসের অভ্যন্তরে, ফলে সেই রকম একটা অর্গানাইজেশনের কাউকে যখন কোনো কেন্দ্রীয় এজেন্সি গিয়ে ধরে, তখন এই প্রশ্ন ওঠে যে ওই রাজনৈতিক দল এ ব্যাপারে স্পর্শকাতরতা দেখাবে, এটাই তো স্বাভাবিক। এই চান্ডেল যিনি দিল্লি থেকে গ্রেপ্তার হয়েছেন, আমার কাছে যতটুকু খবর কলকাতা বা পশ্চিমবঙ্গের অপারেশনসের ব্যাপারে তিনি খুব ইনভলভ ছিলেন না। যেরকম এই ব্যাপারে আরেকজন ডিরেক্টর আছেন ঋষিরাজ সিং, তিনিও পশ্চিমবঙ্গের অফিসে বসেন না এবং পশ্চিমবঙ্গের অপারেশনসের সঙ্গে তিনি যে খুব অঙ্গাঙ্গি জড়িত এরকম নয়। পশ্চিমবঙ্গের অপারেশনসের ওপরের ডিরেক্টর জেনারেল অপারেশনস ওই প্রতীক জৈন, যার অফিসে চলে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী, যার বাড়িতে পৌঁছে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী। কিন্তু চান্ডেলের গ্রেপ্তার এটাও একটা প্রশ্ন তুলে, কান টানলে মাথা আসে, কাজেই সেই আশঙ্কায় তৃণমূল কংগ্রেস ভুগতেই পারে। ইন্টারেস্টিং হচ্ছে ইডি চান্ডেলকে গ্রেপ্তার করার পর আদালতে যা তথ্য প্রমাণ দিয়েছে তার ভিত্তিতে আদালত 10 দিনের ইডি হেফাজত মঞ্জুর করে দিয়েছে চান্ডেলের বিরুদ্ধে। অভিযোগটা কি? হাওয়ালা মারফত বেআইনিভাবে টাকার লেনদেন হয়েছে। এই প্রশ্নটা অনেকেই করেছেন যে এই যে একটা বড় অপারেশন আইপ্যাক চালায়, এই অপারেশন চালাতে প্রচুর লোক লাগে, দে আর অল পেইড প্রফেশনালস, তাদেরকে টাকা দিতে হয়। তারপরে ধরুন ক্যাম্পেইন, আপনারা লক্ষ্য করলে দেখবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন রাজনৈতিক কর্মসূচিতে যাচ্ছেন, দলের কর্মসূচিতে, এমনকি ইলেকশনের বাজারেও তিনি যে বিভিন্ন জনসভা করছেন, তার যে মঞ্চ নির্মাণ এবং সেখানে সোশ্যাল মিডিয়ায় লাইভ টেলিকাস্ট, একটা ক্যামেরা দিয়ে না, মাল্টিক্যাম টেলিকাস্ট, এই যে গোটা বিষয়টা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্ষেত্রেও তাই। এই কোনো জেলায় যখন এই ধরনের নেতারা যান, সেখানে যে মঞ্চ হবে সেটা সাধারণত অন্যান্য রাজনৈতিক দলের ক্ষেত্রেও কি হয়, জেলার যে নেতারা আছেন তাদের দেখভালের জায়গা, সেখান থেকেই ঠিক হয় যে কারা মঞ্চ তৈরি করবেন। কিন্তু তৃণমূল কংগ্রেসের ক্ষেত্রে শুনেছি পুরোটাই সেন্ট্রালাইজড, অর্থাৎ সেন্ট্রালি ঠিক হয় কোন ভেন্ডার গিয়ে ওখানে মঞ্চ বানাবেন, তার কি ডিজাইন হবে এবং কিভাবে গোটা বিষয়টা পরিচালিত হবে, এই সোশ্যাল মিডিয়া ট্রান্সমিশন কিভাবে হবে, কোন টিম করবে, পুরোটাই সেন্ট্রালি কন্ট্রোলড। এর যে বিপুল খরচ, এই টাকাটা কোত্থেকে আসে? এখন আইপ্যাক যদি তৃণমূল কংগ্রেস হায়ার করে থাকে, তাহলে স্ট্যান্ডার্ড প্র্যাকটিস হচ্ছে আইপ্যাক বিল রেজ করবে তৃণমূল কংগ্রেসের কাছে যে এই টাকা খরচ হয়েছে, তৃণমূল কংগ্রেস পেমেন্ট করবে। কিন্তু অনেকেই এই অভিযোগ করেন যে আইপ্যাক যে বিপুল টাকা খরচা করে সবটাই লিগালি দেখানো সম্ভব নয়, সেই জন্য আইপ্যাকের কাছে ইললিগালি টাকা পৌঁছে দেওয়ার প্রয়োজন হয় এবং সেইটাকেই হাত দিয়ে আটকেছে বা সেইখানেই গিয়ে অভিযান চালিয়েছে ইডি। এবং ইডির কাছে প্রয়োজনীয় তথ্য প্রমাণ আছে, তারা অন্তত 20 কোটি টাকার হাওয়ালা লেনদেনের প্রমাণ পাওয়ার পরেই ওই চান্ডেলকে ওখান থেকে গ্রেপ্তার করেছেন। প্রশ্ন ওঠে যে যখন ইডি কলকাতায় আইপ্যাকের সদর দপ্তর যেটা বিধাননগরে, সেখানে অভিযান চালিয়েছে, যখন আইপ্যাকের অন্যতম কর্ণধার প্রতীক জৈনের বাড়িতে অভিযান চালিয়েছে, সেখানে কিন্তু ইডি মমতা বন্দ্যোপাধ্যায় পৌঁছানোর পর এবং ইডি বাধা পাওয়ার পর তারা ওই প্রক্রিয়াটাকে এখানে থামিয়ে দিয়েছে। তারা কিন্তু এখানে আর এগোয়নি। ইডি অবশ্য প্রতীক জৈনকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকেছে, যেমন ঋষিরাজকেও ডেকেছিল আর এই চান্ডেলকেও ডেকেছিল। এখন প্রতীক জৈন সেখানে যাননি। আমি যতদূর খবর পেলাম সংবাদ মাধ্যমে ব্যাপারটা বেরিয়েছে যে তিনি বলেছেন এপ্রিলে তিনি ব্যস্ত আছেন, এপ্রিল জুড়ে নির্বাচন চলবে এবং নির্বাচন শেষ হওয়ার পর তিনি অবশ্যই ইডির যারা এই ব্যাপারে তদন্ত করছেন তাদের সঙ্গে কথা বলবেন। কিন্তু ইডি সেখানে হাত বাড়ায়নি, গ্রেপ্তারের কথা ভাবেনি বা আদালতে নিয়ে গিয়ে রিমান্ড চায়নি, চান্ডেলের ক্ষেত্রে চেয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি এর প্রতিবাদও করেছেন। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব কি একটা ফাঁদের মধ্যে পড়েছেন? একদিকে যেরকম এসআইআর এর চাপ, অন্যদিকে দলের অভ্যন্তরীণ যে ইকুয়েশন, সেখানেও অনেক বিশৃঙ্খলা, যেটা অনেক ক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায়কেও দেখছি সামলাতে হিমশিম খাচ্ছেন। আর তার উপরে কেন্দ্রীয় এজেন্সির এই চাপ, যেখানে বিড়ম্বনার মুখে পড়তে পারে আইপ্যাক। দেখার কথা এই ত্রিবিধ ফাঁদের মধ্যে থেকে তৃণমূল কংগ্রেস নিজেকে নির্বাচনে বের করে আনতে পারে কিনা। আর যদি তৃণমূল কংগ্রেসের বিপর্যয় হয়, তখন তৃণমূল কংগ্রেসের নেতাদের মুখে আবার এই প্রশ্নে ঘুরে ফিরে আসে কিনা যে তারা কোনো ফেয়ার ম্যাচে হারেননি, তাদেরকে হারিয়ে দেওয়ার সব রকম চেষ্টা করা হয়েছে।